ঠিক আছে, আগের দিন আমরা যেটা পড়েছিলাম একটু রিভিশন করে নিই। কি পড়েছিলাম আগের দিন? ল্যাটারাল ল্যাটারাল আর্ট প্রেসার অ্যান্ড রিটেনিং ওয়াল। এই টপিকটা পড়ছিলাম আমরা। এই টপিকে ফার্স্টে কি পড়েছিলাম? ফার্স্টে দেখেছিলাম যে রিটেনিং ওয়াল কি জিনিস। রিটেনিং ওয়াল হচ্ছে এমন একটা মেটেরিয়ালের যেটা একটা ব্যাকফিল রিটেন করে পাচ্ছিল। সেটা দু রকম হতে পারে, একটা এরকম জিএল লেভেলে। এইটা ছিল আমার রিটেনিং ওয়াল। আর এই পেছনের সয়েলটাকে কি বলেছিলাম আমরা? ব্যাকফিল। অথবা এই রিটেনিং ওয়াল ছিল যদি আমার জিএল লেভেলটা যদি ইনক্লাইন হতো, তাহলে রিটেনিং ওয়ালের হাইটের ওপরে যে সয়েলটা থাকতো সেটাকে আমরা কি বলেছিলাম নামটা? মনে আছে কারণে? সাবচার্জ। সাবচার্জ বলেছিলাম। আর রিটেনিং ওয়ালের পেছনে যে সয়েলটা ছিল সেটাকে বলেছিলাম ব্যাকফিল। এইটুকু আগের দিন জেনেছিলাম আমরা, ঠিক আছে। এরপর কি করেছিলাম? এরপর রিটেনিং ওয়ালের টাইপ করেছিলাম। রিটেনিং ওয়ালে ক টাইপ হয় মনে আছে কারণ? প্রথম টাইপটা, ফার্স্ট টাইপ ছিল গ্র্যাভিটি, ড্যামের মতো গ্র্যাভিটি দেখতে অনেকটা, বাই ওয়েট কাউন্টার করে। 2 নম্বর কি ছিল? ক্যান্টিলিভার নাকি? এরকম দেখতে ছিল, এরকম। মনে আছে? আর 3 নম্বর ছিল কাউন্টার ফোর্স, ক্যান্টিলিভারে আবার ল্যাটারাল সাপোর্ট এরকম। আর কি 4 নম্বর কি বলেছিলাম রিটেনিং ওয়ালে? এগুলোর টাইপ ব্রেসিং ইন কাট দেখিয়েছিলাম। যখন স্টিপ এক্সপ্রেশন করা হয় তখন কি করা হয়? হরিজন্টাল মেম্বার দেয় কিছু। হরিজন্টাল মেম্বারগুলো কি নাম ছিল? স্ট্রাক। আর এইদিকে ভার্টিক্যাল মেম্বার দুটো সাইডে যার উপর হরিজন্টালটা লাগানো ছিল, ওয়েভ ওয়েলস। হুম। 5 নম্বরে কি পড়েছিলাম? 5 নম্বর পড়েছিলাম অ্যাপার্টমেন্ট অফ ব্রিজ, তাই তো? অ্যাপার্টমেন্ট অফ ব্রিজ পড়েছিলাম। এগুলো টাইপ অফ রিটেনিং ওয়াল ছিল। আর একটা সিট ফাইল পড়েছিলাম 6 নম্বরে। সিট ফাইল। এবার আর্ট প্রেসারে কত রকম টাইপ পড়েছিলাম? 3 রকম। 3 রকম। আর্ট প্রেসারে 3 রকম। এক রকম ছিল আর্ট প্রেসার অ্যাট রেস্ট। দুইয়ে কি ছিল? অ্যাক্টিভ। অ্যাক্টিভ কখন? কখন অ্যাক্টিভ? মানে অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল্ড ওয়াল। হ্যাঁ, রিটেনিং ওয়াল মুভস অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল। এইটুকু, অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল। আর প্যাসিভে রিটেনিং ওয়াল মুভস টুয়ার্ড ব্যাকফিল। অ্যাট রেস্টের এক্সাম্পল কি ছিল? আর্ট প্রেসার অ্যাট রেস্টের এক্সাম্পল কি ছিল? আগের দিন পড়েছিলাম, মনে করে দেখুন। স্যার ব্রিজের পায়ার। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট। আর যখন স্যার অ্যাক্টিভ আর্ট প্রেসার, ব্রিজের পায়ার স্যার। হ্যাঁ ব্রিজে পার অ্যাপার্টমেন্ট একই জিনিস। হুম। ভয়েস কেটে যাচ্ছে মনে হয় নাকি নেটের সমস্যার জন্য? আর অ্যাক্টিভ আর্ট প্রেসার কখন বলেছিলাম? রিটেনিং ওয়াল মুভস অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাকফিল্ড। তার একটা কন্ডিশন বলেছিলাম, কখন হবে এটা? কখন অ্যাওয়েতে যাবে? এই দড়ি টাইটানি খেলার কথা মনে করুন। কন্ডিশনটা মনে আছে? কি কন্ডিশন বলেছিলাম? রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে যখন হবে? সেলফ ওয়েট সেলফ ফোর্স টুয়ার্ড নয়, ওয়ালের দিকে। হ্যাঁ, রেজাল্টেন্ট ফোর্স টুয়ার্ডস ওয়াল। টুয়ার্ডস ওয়াল বা অ্যাওয়ে ফ্রম ওয়াল বললেও কথাটা ঠিক আছে।
বা অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল বললেও ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল। আর প্যাসিভ কখন হবে? যখন রেজাল্টেন্ট ফোর্সটা টুয়ার্ডস ব্যাকফিল, তাই তো নাকি? ঠিক আছে না ভুল আছে? স্যার ঠিক আছে। হুম। অ্যাট রেস্টে যখন অ্যাক্টিভ প্রেসার ছিল তখন একটা ফর্মুলা পড়েছিলাম কে জিরো, কি পড়েছিলাম? মিউ বাই ওয়ান মাইনাস মিউ। আর পিওর স্যান্ডের ক্ষেত্রে পড়েছিলাম কে জিরো ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন ফাইভ। ঠিক আছে? অ্যাক্টিভ প্রেসারের স্ট্রেন কত হয় মনে আছে কারোর? কত থেকে কত পার্সেন্ট হয় স্ট্রেন? 0.2 থেকে 0.5। 0.2 থেকে 0.5। আর প্যাসিভের 2 থেকে 15। 2 থেকে 15। ঠিক তো না ভুল? হ্যাঁ স্যার। ঠিক। এরপর আর কি পড়েছিলাম আগের দিন? হ্যাঁ, আর্থ প্রেসারে একটা ফর্মুলা পড়েছিলাম, কে ইকুয়াল টু কি বলেছিলাম, কোনটা বাই কোনটা? হরাইজন্টাল বাই ভার্টিক্যাল। ঠিক। আর এখান থেকে কি লিখতে পারি? সিগমা এ ইজ ইকুয়াল টু কে ইন্টু সিগমা ভি, মানে আমার ভার্টিক্যাল যেটা আসছে তার কতটা হরাইজন্টালে যাচ্ছে সেটাই হচ্ছে আর্থ প্রেসার। তার যে পোর্শনটা আমার যাচ্ছে হরাইজন্টাল সেটাই আর্থ প্রেসার, সেই ফ্যাক্টরটাই হচ্ছে কে, কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার। এই কে এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল লেস দ্যান ওয়ান হতে পারে, তাই তো? তাহলে অ্যাক্টিভ আর্থ প্রেসারে হচ্ছে লেস দ্যান ওয়ান, রেস্টে ওয়ান, আর প্যাসিভে গ্রেটার দ্যান ওয়ান। প্যাসিভে গ্রেটার দেন। ঠিক আছে, এগুলো পড়েছিলাম। আর কি পড়েছিলাম? আর হ্যাঁ, মেজর মাইনরটা বলুন, অ্যাক্টিভে কোনটা মেজর, ভার্টিক্যাল না হরিজন্টাল? অ্যাক্টিভে স্যার ভার্টিক্যাল। স্যার ভার্টিক্যালটা স্যার। অ্যাক্টিভে রিটেনিং ওয়াল দূরে যাচ্ছে মানে কি, আপনার গায়ের বাঁধনটা খুলে দিলাম, দড়িটি বেঁধে রেখেছিলাম আপনাকে, তাহলে সিগমা এইচ হচ্ছে মাইনর, সিগমা ভি মেজর। তাহলে সিগমা ভি যদি মেজর হয় মানে সিগমা ভিও যদি বড় হয় তাহলে কে এর ভ্যালু একের থেকে কম। less than 1। হ্যাঁ। আর প্যাসিভে, প্যাসিভে আপনি স্যার বানিয়ে দিলেন, আপনাকে হরাইজন্টালটা আরো দড়ি স্যার দিয়ে বেঁধে মেজর। দিলাম। হ্যাঁ, তাহলে হরিজন্টালটা মেজর, ভার্টিক্যালটা মাইনর। ভার্টিক্যাল থেকে যখন অ্যাঙ্গেলটা হয় অ্যাক্টিভের ক্ষেত্রে তার ভ্যালু কত ছিল? থিটার ভ্যালু, মানে ফাই এর ভ্যালু কত ছিল এখানে, বা আলফা ভ্যালু? 45 প্লাস 5/2। 45 প্লাস 5/4। আর এখানে যখন হচ্ছিল তখন এই অ্যাঙ্গেলটা কত ছিল, প্যাসিভ অ্যাঙ্গেলটা হরিজন্টাল থেকে বা জিএল থেকে? স্যার 45 5/2 আর 5/-5/2 আর +5/2। মাইনাস 5/2 ছিল। এখানে ভার্টিক্যাল ছিল প্লাস, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। আর এই দিক থেকে যদি অ্যাঙ্গেলটা নিই তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 45 প্লাস 5/2। 40 প্লাস প্লাস 5/2 সবসময় মেজর থেকে হয়, ঠিক আছে, এইটুকু মনে রাখবেন। সবসময় মেজর অ্যাক্সিস থেকে 45 প্লাস 5/2। আর কি ফর্মুলা পড়েছিলাম? কে এর ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলা পড়েছিলাম? কে ওয়ান মাইনাস সাইন ফাই স্যার cos বাই ওয়ান প্লাস সাইন ফাই by 1 plus sin। ইকুয়াল টু কট স্কোয়ার আলফা, তাই তো? আলফা হচ্ছে 45 প্লাস হ্যাঁ স্যার। 5/2। আর কেপি কি বলেছিলাম? ওয়ান প্লাস সাইন ফাই বাই ওয়ান মাইনাস সাইন ফাই ইকুয়াল টু ট্যান স্কোয়ার আলফা। এখানে আলফা সমান কত? আলফা সমান কত? 45 প্লাস 45 5/2। 45 plus 5/2। স্যার হুম, ये স্যার। ডান থেকে নেটটা এলো কিনা। ঠিক আছে, এইগুলো মোটামুটি পড়েছিলাম।
আর কি পড়েছিলাম? র্যাঙ্কিনের আত্মসাৎ থিওরি, মনে আছে? র্যাঙ্কাইন পড়েছিলাম, আর একটা ছিল হ্যাঁ 2 স্যার। নম্বরে কুলম্ব। র্যাঙ্কাইন অ্যাজাম্পশন গুলো কি ছিল? ফার্স্ট অ্যাজাম্পশন সয়েল ইজ হোমোজেনিয়াস, সেমি ইনফাইনাইট, আর হচ্ছে আইসোটপিক। তারপর দুটো কন্ডিশন ছিল, কি কি? ড্রাই অ্যান্ড কোয়েশনলেস। 2 নম্বরে গ্রাউন্ড সারফেসটা কেমন ছিল? গ্রাউন্ড সারফেস প্লেন প্ল্যানার। ছিল, প্ল্যানার প্ল্যানার। বোর্ড। প্ল্যানার মানে হচ্ছে হরিজন্টাল হতে পারে, ইনক্লাইনও হতে পারে। 3 ভার্টিক্যাল সারফেস কেমন ছিল? রিজনিং ওয়ালের স্মুথ স্যার। স্মুথ ছিল। স্মুথ। 4 নাম্বার সয়েলটা কোন স্টেটে ছিল ফেলিওরের সময়? প্লাস্টিক ইকুইলিব্রিয়াম। প্লাস্টিক ইকুইলিব্রিয়াম। প্লাস্টিক। এগুলো ভুললে চলবে না, সব এমসিকিউ একটা করে। 5 নম্বরে ছিল ফেলিওর প্লেন কেমন ছিল? প্ল্যানার স্যার। প্ল্যানার। ঠিক। তাহলে মোটামুটি এগুলো মুখস্থ হয়ে গেছে নাকি আপনাদের? সব থেকে একটা ভালো এমসিকিউ আছে এখানে, এই ভার্টিক্যাল ফেস স্মুথ, সরি ফেস হচ্ছে স্মুথ অ্যান্ড ভার্টিক্যাল, রিটেন ফেস। স্মুথ অ্যান্ড ভার্টিক্যালের একটা ভালো এক্সাম্পল হচ্ছে এখানে এমসিকিউ আছে, নট অ্যাপ্লিকেবল ফর গ্র্যাভিটি টাইপ রিটেনিং ওয়াল। কারণ গ্র্যাভিটি টাইপের হচ্ছে ফেস ইনক্লাইন, এর জন্য হবে না, সবসময় মানে ভার্টিক্যাল হতে হবে ফেস। ঠিক আছে, এটা ভালো এমসিকিউ একটা, মনে রাখবেন। ঠিক আছে, এবার কেসগুলো পড়ছিলাম, হচ্ছে কি এগুলো আজকে পড়ানো শুরু করছি এবার। দেখুন এই কেসগুলো যদি করতে পারেন খুব ভালো, মানে যদি মনে রাখতে পারেন খুবই ভালো। আর যদি মনে রাখতে পারেন অতটা চাপ নেই, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের যে কোশ্চেনের লেভেল সেই কোশ্চেনে অতটা চাপ নেই, কিন্তু কোন জিনিসটা করতেই হবে সেটা আমি বলে দেবো। প্রথম থেকে কি কেসগুলো রিপিট করবো, না আগের দিন যা পড়েছিলাম তারপর থেকে পড়াবো? বলুন, আগের দিনের কেসগুলো কি রিপিট করবো, না আগের দিন দুটো কেস পড়েছিলাম তারপর থেকে পড়াবো? বলুন কি করবো? আগের দিন যেটা পড়েছিলাম আরেকবার বলে দিচ্ছি নাকি, তাড়াতাড়ি। কেস ওয়ান, ড্রাই or bulk vacuum। আর একবার বলে দিচ্ছি দেখে নিন, যদি কারোর কোনো ডাউট থাকে বলবেন। আমরা কি করে করবো বলছিলাম এগুলো? আমরা ফার্স্টে টোটাল স্ট্রেসটা বার করবো ভার্টিক্যালি, তাকে কে দিয়ে গুণ করে হরিজন্টালে আমরা তার ইয়ে বার করবো, আত্মেসা বার করবো। ঠিক আছে, তাহলে দুটো পয়েন্ট নিই, এ আর বি। তাহলে বলুন সিগমা এ, সিগমা টোটাল স্ট্রেস এট এ কত হবে? এ এর উপরে কোনো জিরো। সয়েল আছে? জিরো। নেই। সারচার্জ আছে? নেই, তাহলে জিরো। তাহলে বলুন তো এ তে আমার আর্থ প্রেসার কত হবে? কি করবো? ভার্টিক্যালে টোটাল জিরো স্ট্রেস হবে। ইনটু জিরো। ইনটু জিরো কে। হবে। হ্যাঁ, কে এ ইনটু জিরো, সবসময় এটা লিখবেন। ভার্টিক্যালি যা টোটাল স্ট্রেস আসবে সেটাকে আমি কে দিয়ে গুণ করে হরিজন্টাল করে দেবো। সিগমা এট বি কত হবে? বি তে টোটাল স্ট্রেস কি হবে? বি এর উপর কি সয়েল আছে? বি তে দাঁড় কর নিজেকে, বি এর উপর সয়েল আছে, হ্যাঁ, তাহলে কতটা আছে? গামা ইনটু এইচ কমেন্ট ওই। প্লাস থার্ড চার্জ আছে বি এর উপর? না। নেই, তাহলে প্লাস জিরো, তাহলে গামা ইনটু এইচ। তাহলে আর্থ প্রেসার এট বি কত হবে?
কত লিখবো বলুন? কে এ ইন্টু এই ভ্যালুটা গামা ইন, ঠিক আছে? তাহলে এ আর বি তে আমার আর্থ প্রেসার পেয়ে গেছি। এবার একটা ডায়াগ্রাম আঁকি। তাহলে এ তে ভ্যালু কত? আর্থ প্রেসারের 0। তাহলে এতে একটা পয়েন্ট করলাম 0। আমি একটা রিটেনিং ওয়াল ফার্স্টে এঁকে নেবো, ঠিক আছে? ফার্স্টে একটা ওয়াল এঁকে নিলাম, মানে একটা দাগ এঁকে নিলাম। এ তে 0 আর বি তে ভ্যালু হচ্ছে কে এ গামা ইন। লাইন দিলাম, দিয়ে বাইরে দুটো পয়েন্টকে জুড়ে দিলাম। বেসের ভ্যালুটা কত? কে এ গামা ইন্টু এইচ, ঠিক? এবার বলুন, আমি যদি থ্রাস্ট বার করি, মানে টোটাল কতটা ফোর্স কাজ করছে, থ্রাস্ট। থ্রাস্ট ইকুয়াল টু কি হবে? এরিয়া এরিয়া অফ অফ প্রেসার ডায়াগ্রাম। প্রেসার ড্রাগ তাহলে বলুন, প্রেসার ডায়াগ্রামে এরিয়া কি লিখবো? শেপটা কেমন? ট্রায়াঙ্গেল না রেক্টাঙ্গেল না সার্কেল? ট্রায়াঙ্গেল। তাহলে হাফ ইন্টু ভূমি। ভূমি কত? কে এ গামা এইচ ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে এইচ, এই হাইটটা এইচ। তাহলে কত পাবো? কে এ গামা এইচ স্কোয়ার বাই 2। কোথায় কাজ করবে এটা? রাস্তা কোথায় কাজ করবে? প্রেসার ডায়াগ্রামে সিজিতে। হ্যাঁ স্যার ঠিক? তাহলে এই সিজি ডিস্টেন্স বেস থেকে কতটা হবে? 1/3। তো এইচ বাই 3 ক্লিয়ার তো এইটুকু? আর যদি প্যাসিভ হয়ে যায়, কে এটা কেপি হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, বাকি সব সেম। তাহলে একটা কেস হয়ে গেল। এবার 2 নম্বর কেস, এগুলো একদিন পড়েছিলাম, তা রিপিট করে দিচ্ছি। কারো কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে বলবেন, খুব ইজি জিনিসগুলো। ব্যাকফিল উইথ সারচার্জ, ঠিক? আবার একটা আঁকি ছবি। নিজেরা করতে পারবেন তো নাকি এগুলো? না সমস্যা হবে? আমরা দেখুন, ফলো করুন আমি কিভাবে করছি। দেখুন, একটা এই দিলাম। এবার বলুন ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট কি করবো আমি? দুটো পয়েন্ট নেবো এ আর বি। তারপর কি করবো বলুন? এ আর বি তে কি বার করবো আমি? টোটাল ক্যালকুলেট স্ট্রেস ক্যালকুলেট টোটাল স্ট্রেস, একদম। তাহলে বলুন, টোটাল স্ট্রেস এস এ কত? এ এর উপরে কোনো সয়েল আছে? এ এর উপরে কোনো সয়েল আছে? নেই নেই, 0। সারচার্জ আছে? আছে স্যার কিউ হ্যাঁ, কিউ। হ্যাঁ স্যার তাহলে কিউ। তাহলে বলুন, আর্থ এ প্রেসারে এ কত ইন্টু হবে? কে এ ইন্টু কিউ। আবার বলুন, বি তে টোটাল স্ট্রেস কত হবে? বি এর উপরে সয়েল আছে? আছে। আছে। তাহলে গামা ইন্টু গামা এইচ ইন্টু এই প্লাস বি এর উপরে সারচার্জ আছে? উপরে তাকিয়ে দেখুন, কিউ। কিউ। কারো ডাউট থাকলে বলবেন কিন্তু, হ্যাঁ? তাহলে পিবি কি হবে? কে এ ইন্টু ইন্টু টোটালটা যা থাকবে সেটাকে কে দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে আমি যদি ভেঙে লিখি, কে এ গামা এ প্লাস কে এ কিউ, ঠিক আছে? এটা তো পেয়ে গেলাম। এরপর কি করবো? এরপর প্রেসার ডায়াগ্রাম আঁকবো। যদি মনে না থাকে না, এখানে স্টেপগুলো লিখুন এইভাবে। ফার্স্ট হচ্ছে ক্যালকুলেট, খাতায় পাতা লিখে নিন, ক্যালকুলেট টোটাল স্ট্রেস। তারপর 2 হচ্ছে ক্যালকুলেট অ্যাক্টিভ আর্থ প্রেসার। তারপর 3 নম্বরে ড্র ডায়াগ্রাম, প্রেসার ডায়াগ্রাম, ড্র প্রেসার ডায়াগ্রাম। 4 নম্বরে কি হচ্ছে? ক্যালকুলেট থ্রাস্ট। থ্রাস্ট মানে কি? এরিয়া অফ প্রেসার ডায়াগ্রাম। আর 5 ক্যালকুলেট পয়েন্ট, কি বলে, ক্যালকুলেট অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ থ্রাস্ট। অ্যাপ্লিকেশন পয়েন্ট অফ থ্রাস্ট মানে সিজিতে কোথায় কাজ করে সেই পয়েন্টটা বার করা।
ঠিক আছে? এই স্টেপগুলো লিখে দিন খাতা পাশে একটুখানি যদি মনে না থাকে। প্রথমে ক্যালকুলেট টোটাল স্ট্রেস, তারপর ক্যালকুলেট কি হচ্ছে? টোটাল স্ট্রেস, তারপর আর্থ প্রেসার। আর্থ প্রেসার পাওয়ার পর হচ্ছে আমার প্রেসার ডায়াগ্রাম আঁকবো। এবার প্রেসার ডায়াগ্রামটা আঁকি। তাহলে ফার্স্টে কি করবো? একটা ওয়াল এঁকে নেবো। রিটেনিং ওয়াল থেকে। ঠিক। এ পয়েন্টে ভ্যালু কত বলুন? এ পয়েন্টে কত লিখবো ভ্যালু? 0? কিউ কিউ? কে কে A into Q. হুম। এটা কি ডায়াগ্রাম আঁকছি আমি? আমি আর্থ প্রেসার ডায়াগ্রাম আঁকছি। তাহলে আর্থ প্রেসারটা লিখতে হবে হুম। আমাকে। তাহলে একটা টেনে দিলাম, এই ভাবে লিখে দিলাম কে এ ইন্টু কিউ। বি পয়েন্টে কত ভ্যালু বলুন? KA gamma H plus KA Q. হ্যাঁ, তাহলে কে এ কিউ তে নিশ্চয়ই বড় হবে কিছু লাইনটা। বেশি হবে, হ্যাঁ। হ্যাঁ, বেশি হবে। তাহলে এই লাইনটা ভ্যালু কত? লাইন দুটোকে জুড়ে দিই আমি। তাহলে দেখুন দুটোতেই কে এ কিউ কমন। তাহলে এই জায়গাটা কমন আমার, নাকি? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে কে এ কিউ, আর এইটা হচ্ছে কে এ গামা এইচ। gamma H. ঠিক। এবার বলুন ফার্স্টের ভ্যালু কি হবে? ফার্স্ট ইকুয়াল টু এরিয়া অফ প্রেসার ডায়াগ্রাম। তাহলে বলুন প্রেসার ডায়াগ্রামে কি কি আছে? তাদের এরিয়া বলুন। প্রেসার ডায়াগ্রামটা কেমন দেখতে বলুন আমাকে ফার্স্টে। KA Q into H প্রেসার ডায়াগ্রামটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল। তাহলে ফার্স্টে রেক্ট্যাঙ্গেল কে এ কিউ ইন্টু এইচ প্লাস plus 0.5 into KA gamma H গামা এইচ into H. ইন্টু এইচ। কোথায় কাজ করবে এটা? কাজটা কোথায় করবে? সিজিতে সিজিতে। কাদের সিজিতে? দুটো রেজাল্টেন্সি দুটো Resultant. রেজাল্টেন্ট সিজিতে। বাহ। তাহলে রেক্ট্যাঙ্গেলের সিজি কোথায় হয়? ফার্স্টে Sir, রেক্ট্যাঙ্গেল D by 2. হ্যাঁ, মানে h/2। আর ট্রায়াঙ্গেলের সিজি কোথায় হয়? 1/3 ফ্রম বেস। তাহলে দেখুন এই পয়েন্টের থেকে নিচে হবে নিশ্চয়ই, তাই তো? h/2 টা বড় আর h/3 টা ছোট। তাহলে রেজাল্টেন্ট কোথায় কাজ করবে? ওই দুটোর মাঝে কোনো একটা জায়গা, যেটা ক্যালকুলেট করে পাবো আমি। ঠিক কিভাবে করলাম বুঝতে পারলেন তো? কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলুন, না, পরেগুলো করতে হবে এবার। ঠিক আছে তো? তাহলে পরেরটায় চলে যাই। খুব ইজি জিনিস, মানে এমন হাতি করা কিচ্ছু নাই। কেস 3, সাবমার্জ ব্যাকফিল। সাবমার্জ ব্যাকফিল কেমন হয় জিনিসটা? ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপটা কি বলুন? ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা কি? ফার্স্টে কি করবো? টোটাল প্রেসারটা স্যার বের করতে হবে। টোটাল প্রেসারটা বের করতে হবে। ঠিক। হ্যাঁ। তাহলে টোটাল প্রেসার যদি বার করি, তাহলে দুটো পয়েন্ট এ আর বি
তাহলে এতে সিগমা অ্যাট এ কত হবে? টোটাল প্রেসার অ্যাট এতে এর উপরে কোনো সয়েল আছে, জল আছে, ইয়ে আছে, সাবস্ট্রেট 0 আছে তো? নাই তো? না তাহলে 0 প্লাস 0, তাহলে অ্যাক্টিভ আর্থ প্রেসার অ্যাট এ কত হবে? K into 0 হুম। এবার বিতে বলুন টোটাল প্রেসার বি কত হবে? টোটাল প্রেসার বি কত হবে? gamma into H gamma B স্যার হুম, প্লাস Plus H gamma W. H gamma W ঠিক বললো? এই যেটা যেটা লিখলাম এটা ঠিক লিখেছি? সাবমার্জ কন্ডিশনে সয়েলটা কেমন আছে? স্যাচুরেটেড আছে স্যার গামা এস হবে তাহলে তাহলে গামা বি হবে? না কি হবে তাহলে রে? Gamma sat. গামা স্যাট গামা ফ্যাট ইন্টু এইচ প্লাস এইচ গামা ডাব্লিউ, ঠিক? তাহলে আমি এইচ যদি কমন নিই তাহলে গামা ফ্যাট প্লাস গামা ডাব্লিউ ইকুয়াল টু কি হয়? কিছু মনে আছে? ঠিক আছে, এখন ছেড়ে দিই। So gamma sub. গামা সাব হয়ে যাবে হ্যাঁ, গামা সাব হবে, তাই না? আমি এটাই শুনতে চাইছিলাম তো। গামা সাব হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লিউ। মাইনাস গামা W তাহলে এখানে প্লাস আছে, তাহলে গামা সাব হয়ে যাবে। না স্যার। তাহলে এই কন্ডিশন আসছে কেন? এগুলো রাখা উচিত না, তাই না? ঠিক আছে, তাহলে টোটাল শেষ হয়ে গেল। এবার আর্থ প্রেসার পি এ এ এ বি, সরি বি, তাহলে বিতে কি হবে? কে এ ইন্টু গামা স্যাট প্লাস এইচ প্লাস কে এ স্যার ইন্টু কে বি এইচ। হবে স্যার ওটা হ্যাঁ, কে কে বি বি হবে? হবে না স্যার ওটা কে এ মানে কি? ও স্যার এই হ্যাঁ এ সরি আর স্যার এই এ সেম? এই না এটা না স্যার কিসের ওটা আমি জন্য? বুঝতে পারিনি স্যার ওটা এটা আর্থ প্রেসার আর স্যার এই আমি এটা ওটা বি পয়েন্ট। না না স্যার হ্যাঁ, ওটা বি পয়েন্টে করছেন ওটা তাহলে স্যার কে সাফিক্স ওটা বি হবে স্যার ওইটা বলছি কে তে বি হবে না, কে তে এই থাকবে সবসময়। এ ফর আর্থ প্রেসার আর এই বি ফর পয়েন্ট। ও স্যার এ মানে হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেসারের কোফিসিয়েন্ট নিচ্ছে আমি, আর কে পি নিলে হচ্ছে প্যাসিভ আর্থ প্রেসারের কোফিসিয়েন্ট। হ্যাঁ কে স্যার এ ঠিক এইচ গামা, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি আছে সেটা বলে দিচ্ছি। জলের এক ধর্ম আছে, দেখুন আমাদের আর্থ প্রেসার বলতে কি জিনিসটা বুঝি আমরা, বলুন তো? আর্থ প্রেসার বলতে কি বুঝি? আর্থ প্রেসার কি জিনিস বলুন, এতক্ষণ ধরে বলছি। স্যার ডাউনওয়ার্ড ডাইরেকশনে যে প্রেসারটা ক্রিয়েট করছে ডাউনওয়ার্ডে ক্রিয়েট করছে, ডাউনওয়ার্ডে যে লোডটা আসছে তার জন্য কতটা ল্যাটারালে যাচ্ছে, ডাউনওয়ার্ডে যেটা কাজ করছে তার জন্য কতটা ল্যাটারালে যাচ্ছে, সেটা হচ্ছে আমার আর্থ প্রেসার। তাই তো করছি আমরা, স্যার দেখুন। আপনি বলেছিলেন ওই হ্যাঁ বলুন। স্যার ওই ওই রিটেনিং ওয়ালে কতটা ল্যাটারাল প্রেসার আসছে সেটা হচ্ছে আর্ট প্রেসার হ্যাঁ, কার জন্য আসছে? ডাউনওয়ার্ড বা ভার্টিক্যাল লোডের জন্য বা ভার্টিক্যাল স্ট্রেসের জন্য, তাই তো? এই যে দেখুন আমরা হ্যাঁ কে স্যার ইকুয়াল টু কি হ্যাঁ স্যার লিখেছিলাম? সিগমা এইচ বাই সিগমা ভি, মানে সিগমা ইজ ইকুয়াল টু কে ইন্টু সিগমা ভি। তাহলে সিগমা ভি যতটা হবে তার একটা পার্ট কে গুণ করে আমার হরিজন্টালে হবে, তো তাহলে নিচে যদি 100 আসে, কে এর ভ্যালু যদি 0.5 হয় তাহলে হরিজন্টালে যাবে 50, মানে ওর ট্রান্সফার করার ক্ষমতা হচ্ছে 50%। ভার্টিক্যালি যে আসবে 50% ও হরিজন্টালে ট্রান্সফার করবে। এটুকুই হচ্ছে আর্থ প্রেসার। এখানে একটা
মজা হচ্ছে, আমাকে বলুন টোটাল স্ট্রেসটা কার জন্য? টোটাল স্ট্রেস কার জন্য? টোটাল স্ট্রেস সিগমাটা আমরা লিখি না, সিগমা ইকুয়াল টু সিগমা বার প্লাস ইউ। সিগমাটা কার জন্য? সিগমা ড্যাশটা কার জন্য আর ইউটা কার জন্য? Self weight of this soil. না 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 না, সিগমা হচ্ছে সয়েলের জন্য, সেলফ ওয়েট অফ সয়েল না, জেনারেলি সয়েলের জন্য, এখানে সার্চ চার্জ আসতে পারে, সবই আসতে পারে। আর এফেক্টিভ টেস্টটা কার জন্য? সলিডের জন্য, ভুলে গেছেন? হ্যাঁ, আর ইউটা কার জন্য? জলের জন্য, পূর্ব হ্যাঁ, ওয়াটার বা পোর ওয়াটারের জন্য। আমি বলেছিলাম না, প্রথম দিনই দেখবেন এফেক্টিভ টেস্টের ফার্স্ট নোট এটা লেখা আছে, সয়েল সলিড প্লাস ওয়াটার, এইটা লেখা আছে দেখবেন। তাহলে সয়েলের মধ্যে আমার সলিড হচ্ছে ওয়াটার, যেখানে ওয়াটার একটা ধর্ম কি হচ্ছে, জলে একটা পাস্কাল ল আছে, মনে আছে পাস্কাল লটা? every direction এর সেম সেম প্রেসার প্রেসার দেয়। জেনারেট করবে। হ্যাঁ, তাহলে জলের ক্ষেত্রে ভার্টিক্যালও যাওয়া হবে, হরাইজন্টালও একই হবে। তাহলে জলের ক্ষেত্রে কে এর ভ্যালু কত? আমরা ভার্টিক্যালি যা আসছে সেটাকেই হরাইজন্টালি দিয়ে দিচ্ছে, তাহলে কে এর ভ্যালু কত নেবো আমরা? কে সমান কি ভার্টিক্যাল বাই হরিজেন্টাল বাই ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যালে যদি 100 আসে, তাহলে হরিজেন্টালও 100 যাবে জলের ক্ষেত্রে, তাই তো নাকি? তাহলে 100 বাই 100 করলে কত হবে? হ্যাঁ, জলের একটা ধর্ম হচ্ছে, জল উপর থেকেও যা আসবে সে হরিজেন্টালিও তাই দেবে, তাহলে জলের ক্ষেত্রে হাফ প্রেসার 1 হয়ে যায়, ঠিক তো? আচ্ছা, ঠিক। তাহলে আমরা সয়েলের ক্ষেত্রে এরকম মানে যখন রিটেনিং ওয়াল থাকবে তখন এরকম ডাইরেক্ট আমরা আর্থ প্রেসার বার করতে পারবো, টোটাল স্ট্রেস বার করতে পারবো না। তাহলে কিভাবে বার করতে হবে আমাকে? আমাকে বার করতে হবে সিগমা বার প্লাস ইউ দিয়ে। আমরা এটা জানতাম তো, এফেক্টিভ স্ট্রেস ইকুয়াল টু টোটাল স্ট্রেস মাইনাস ফ্লো প্রেসার, এটা করতাম, আচ্ছা, করতাম তো। হুম, তাহলে জল যখন জল থাকবে তখন আমাকে কি করতে হবে? সিগমা বার প্লাস ইউ, তখন এইভাবে আমাকে এটা বার করতে হবে। তাহলে এফেক্টিভ স্ট্রেস কত হবে এখানে বি পয়েন্টে? বুঝতে পারছেন না সমস্যা হচ্ছে? হুম, বলুন, যদি সমস্যা হলে বলুন, তাহলে একটু ভেঙে বলে দেবো, নাহলে মুশকিল। কেন এখানে আমরা মানে ডাইরেক্ট টোটাল স্ট্রেসটা বার করতে পারবো না? কারণ সলিডের যে লোডটা দেবে সেই লোডটা আমার কে এ গুণ করে হরিজন্টালি যাবে, কিন্তু জলের যে লোডটা আসবে সেই লোডটা ডাইরেক্ট আমার হরিজন্টালি যাবে। তাহলে দুটো জিনিস যেহেতু আলাদা, তো আমাকে টোটাল স্ট্রেসটা ঘুরিয়ে বার করতে হবে। তাহলে কি করব? তাহলে ফার্স্টে কি করবো আমি? ফার্স্টে করবো হচ্ছে এফেক্টিভ স্ট্রেসটা বার করবো ফার্স্টে। এই যে সিগমা ইকুয়াল টু সিগমা বার প্লাস ইউ, তাহলে এফেক্টিভ স্ট্রেস কত হবে বি পয়েন্টে? বি পয়েন্ট এফেক্টিভ স্ট্রেস হবে হচ্ছে সিগমা বার ইন্টু এইচ, তাই তো? বলুন, ঠিক আছে, যদি এইভাবে না হয় তাহলে এইভাবে পাবো। টোটাল স্ট্রেসের ভ্যালু কত বি পয়েন্টে? গামা স্যাট ইন্টু এইচ প্লাস এইচ গামা ডাব্লু। বি পয়েন্টের টোটাল পোলার প্রেসার কত? এইচ গামা ডাব্লু। তাহলে এফেক্টিভ স্ট্রেস কত হবে বি পয়েন্টে? কত হবে? এটা বিয়োগ করলে, ও সরি এখানে এইচ গামা ডাব্লু কেন হবে? তাহলে এফেক্টিভ স্ট্রেস কত হবে? এইটা থেকে এটা বিয়োগ করলে গামা সাবমার ইন্টু এইচ, দেখুন এটাই আসবে। গামা স্যাট মাইনাস গামা ডাব্লু করলে গামা সাবমার। তাহলে আমি যখন এই আর্থ প্রেসার লিখবো
বি পয়েন্টের ক্ষেত্রে পি বি লিখবো, তখন কি লিখবো? এফেক্টিভ প্লাস প্রোডাক্টিভ। এফেক্টিভটা কে দিয়ে গুণ করে দেবো, কে এ গামা সাবমার্জ এইচ প্লাস জলের ক্ষেত্রে কে কত হয়? 1, তাহলে 1 ইন্টু এইচ গামা ডাব্লিউ। এইটা হচ্ছে বি পয়েন্টে আমাদের আর্ট প্রেসার। ক্লিয়ার হলো না হলো না বলুন? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? তাহলে যখন জল থাকবে তখন কি হ্যাঁ করবো? স্যার। আমি মানে ডাইরেক্ট টোটাল টেস্ট বার করবো না, ওটাকে ঘুরিয়ে বার করবো, ঘুরিয়ে বার করে আমি ওখানে অ্যাড করে দেবো। যেটা এফেক্টিভ টেস্ট থাকবে তাকে কে দিয়ে গুণ করবো, আর যেখানে জল থাকবে সেখানে আমি 1 দিয়ে গুণ করে ডাইরেক্ট করে দেবো। তাহলে এবার যদি ডায়াগ্রামটা আঁকি কেমন হবে ডায়াগ্রামটা? ডায়াগ্রামটা কেমন হবে? এ পয়েন্টে কত? এ পয়েন্টে হচ্ছে 0, তাহলে এখানে 0 0। আর বি পয়েন্টে কে এ গামা সাবমার্জ এইচ প্লাস এইচ গামা ডাব্লিউ। তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, এর ভ্যালু কে এ গামা সাবমার্জ এইচ প্লাস এইচ গামা ডাব্লিউ। কোথায় কাজ করবে নেট ফোর্সটা? h/3। h/3 আর টোটাল ভ্যালু কত হবে? এর এরিয়া ডায়াগ্রাম মানে হাফ ইন্টু ওটা ইন্টু এইচ নর্মাল, তাই তো? ঠিক আছে? ঠিক আছে, ওগুলো আপনাদের অতটা দরকার নেই, এগুলো দরকার নেই। যেটা মেন ইম্পর্টেন্ট আপনাদের জন্য মানে যেই এক্সাম বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এক্সামে যেটা মেন দরকার সেটা কি দিচ্ছি, ঠিক আছে? এইটা একটুখানি মন দিয়ে শুনবেন, এটা আপনাদের প্রচুর কোশ্চেন আসছে এখান থেকে। আমরা এতক্ষণ যেটা পড়লাম, আমাকে একটা বলুন তো বেসিক জিনিস, র্যাঙ্কাইন মেথডের একটা অ্যাজাম্পশন আছে। ফার্স্ট অ্যাজাম্পশনটা কি বলুন তো? র্যাঙ্কাইন স্যার ফার্স্ট হোমোজেনিয়াস, আইসোট্রপিক আইসোটপিক, আর সেমি তারপর ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট, তারপর দুটো টার্ম আছে, হোমোজেনিয়াস, আইসোট্রপিক, সেমি সেমি ইনফাইনাইট। ইনফাইনাইট। এটা 3টে হয়ে গেল, আরো দুটো আছে ড্রাই আচ্ছা, এন্ড ড্রাই অ্যান্ড কোয়েশন। কোয়েশনলেস। মেন। তাহলে ড্রাই অ্যান্ড কোয়েশনলেস। তাহলে আমরা এতক্ষণ যে সয়েলগুলো বললাম সব কোয়েশনলেস এর জন্য, ঠিক আছে? কোয়েসিভ সয়েল হলে তখন জিনিস অন্য জিনিস হয়, কি হয় সেটা পড়বো এবার। না, আমরা এখন যেটা মেন পড়বো অ্যাক্টিভ আর্থ প্রেসার ইন কোয়েসিভ সয়েল। এটা আপনাদের খুব ইম্পর্টেন্ট, প্রচুর এখান থেকে শর্ট কোশ্চেন আছে। দেখবেন ভার্টিক্যাল কাটের ফর্মুলা আছে, এই আছে, টেনশন ক্র্যাক আছে, এইসব দেখবেন প্রচুর কোশ্চেন আসতে দেখবেন, ডাইরেক্ট কোশ্চেন আসবে এখান থেকে, ঠিক আছে? তাহলে কোয়েশনলেস সয়েলের জন্য কোন মেথড ইউজ করবো আমরা? র্যাঙ্কাইন, তাই তো? তাহলে কোয়েসিভ সয়েলের জন্য কোনটা ইউজ করবো তো জানেন? এমসিকিউ কোশ্চেন তো, কোয়েসিভ সয়েল আর্থ প্রেসার কোন মেথড দিয়ে করা হয়? নাম শুনেছেন? বেল। তাহলে কোয়েশনলেস সয়েল হচ্ছে র্যাঙ্কাইন্স মেথড, আর বেল মেথড হচ্ছে আবার কোয়েসিভ সয়েলের জন্য। তাহলে একটা এমসিকিউ হয়ে গেল এখানেই, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে কোয়েসিভ সয়েলের দু রকম টাইপ হতে পারে, একটা হতে পারে মিক্স সয়েল মানে C5, আর একটা হতে পারে শুধু সি মানে পিওর ক্লে, ঠিক আছে? তাহলে একটা জিনিস বলুন তো, একটা জিনিস এখানে বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। আমার অ্যাক্টিভ আর্থকুয়েকের সময় কি হয়েছিল? ওয়ালটা কোন দিকে সরেছিল বলুন আমাকে? অ্যাক্টিভ আর্থকুয়েকে ওয়ালটা কোন দিকে হ্যাঁ, ফ্রম সরেছিল? ব্যাকফিল্ড স্যার। অ্যাওয়ে ফ্রম ব্যাকফিল্ড। ঠিক। away from back. এখানে একটা জিনিস বুঝে নিন তাহলে কাজে দেবে জিনিসটা। এটা আমাদের এমসিকিউতে আছে। ওয়ালটা সরেছে, এবার বলুন তো এই ওয়ালের পেছনে যে সয়েলটা আছে তার টেন্ডেন্সি কি হবে যখন আমার ওয়ালটা সামনের দিকে সরে গেছে? তার টেন্ডেন্সি কি হবে? সয়েলটা কি মানে কি হতে চাইবে ওখানে? আপনাকে যদি দড়ি দিয়ে বেঁধে রাখি দিই, তুই দড়িটা ছেড়ে দিই, তাহলে কি হবে? স্যার পড়ে যাবো আমি স্যার।
হ্যাঁ পড়ে যাবেন, পড়ে গেলে তাহলে সয়েলটা কি হবে, সয়েলটা কি হবে বলুন? একটা স্লোপে একটা স্লোপ ফর্ম করবে। মানে সয়েলটা কোলাপস স্লাইডিং হতে যাবে, সোজা কথা, তাই তো? মানে গড়িয়ে পড়তে যাইবে। এই ওয়ালের যে গ্যাপটা তৈরি হলো, এই ওয়ালের গ্যাপে সে চলে আসতে যাবে, ঠিক? এবার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনি একজন খুব জেদি ছেলে, আপনাকে অনেকক্ষণ ধরে আমি টাইট করে বেঁধে রেখেছিলাম, যেই আমরা দড়িটা কাটলাম আপনার হচ্ছে জেদ, আর না আমি ঘুমাই এখানে বসে থাকবো, আমি এক ফোঁটা সরবো না। তাহলে কোএফিসিয়েন্ট কি নিজস্ব একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি? কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট মানে কি হচ্ছে, কোএফিসিয়েন্ট মানে কি বলুন? ইন্টার পার্টিকুলার সেম অ্যাট্রাকশন সেম মেটেরিয়ালে, সেম পার্টিকেলের অ্যাট্রাকশন। ঠিক? তাহলে যখন এই ওয়ালটা সরে যাবে, ও কি করবে, না তুই সরে গেছিস তো যা, আমি যাবোই না। তাহলে ও কি করবে, ও নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করবে। কি জন্য চেষ্টা করবে? কোহেশনের জন্য, ঠিক? ঠিক তো? তাহলে বলুন এবার, তাহলে এই যে ওয়ালটা যে সরলো, তাহলে এই ওয়ালটা যে ফোর্সটা আসবে, আসতে যাচ্ছে, তার বেশি আসবে না কম আসবে নর্মালের তুলনায়? হুম, কম আসবে। তাই তো, কম আসা উচিত। ও তো নিজের জায়গায় ধরে বসে আছে, ও তো যাবেই না। তাহলে ওয়ালে তো লোডটা কম আসবে নাকি? ক্লিয়ার তো? কি ক্লিয়ার না? বাকিরা বলুন, ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না? আমি যদি স্যার ওয়ালের আরেকবার পেছনে বলে একটা দিন। বালি রাখি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, ওয়ালের পেছনে যদি বালি রাখি, আমি যেই ওয়ালটা সরাবো বালিটা গড়িয়ে পড়ে যাবে। কিন্তু আমি যদি একটা কাদার একটা ইয়ে রাখি, মন্ড রাখি যদি, আর আমি যখন ওয়ালটা সরাবো কিন্তু ওই মন্ডটা কিন্তু সরতে চাইবে না, ও কিন্তু নিজের জায়গাতে কোহেশনের জন্য বসে থাকবে। তাহলে ওয়ালের উপর লোডটা কম আসবে। তাহলে কি হয়, অ্যাক্টিভ আর্থ প্রেসারের ক্ষেত্রে, এটা এমসিকিউ, অ্যাক্টিভ আর্থ প্রেসারে কোহেসিভ সয়েলের ক্ষেত্রে আর্থ প্রেসারটা কম হয়। সিমিলারলি ওর একটা কোয়েশ্চেন আছে, এবার আমি যখন ওয়ার্ল্ডকে ওর দিকে ঠেলতে চাইবো, ও তখন কি চাইবে, না আমি নিজের জায়গায় থাকবো, আমি সরবো না। স্যান্ড হলে সরে পালিয়ে যাবে, কারণ ওর নিজের কোনো ক্ষমতা নাই। ইয়ের সরালে কোয়েশ্চেন হলে তো নিজের ক্ষমতা আছে, এবার আমি ওকে সরাতে চাইলে না আমি সরবো না, তাহলে ও আরো বেশি রেজিস্ট্যান্স দেবে। তাহলে তখন প্যাসিভে কি হবে, তখন বেশি ওয়ালে বেশি ফোর্স আসবে, ঠিক আছে? তাহলে কার তুলনায় আসবে বেশিটা? কোয়েশ্চেনলেস সয়েলের তুলনায়। অ্যাক্টিভ আর্থ্রোসের কোয়েশ্চেনলেস সয়েলের তুলনায় কোয়েসিভ সয়েলে কি হবে, আর্থ্রোসের ভ্যালু কম আসবে না বেশি আসবে? অ্যাক্টিভ আর্থ প্রেসারটায় কোয়েসিভ সয়েলের থেকে কোয়েশনলেস সয়েলে আর্থ প্রেসারের ভ্যালু বেশি হবে না কম হবে? কোনটা বেশি কোনটা কম হবে অ্যাক্টিভের সময়? স্যার কোহেসিভ সয়েলে কম হবে, কোহেশনলেসে বেশি হবে। হ্যাঁ, অ্যাক্টিভ আর্থ প্রেসার। আর প্যাসিভ আর্থ প্রেসার কার ক্ষেত্রে কম বেশি হবে? প্যাসিভের কার বেশি কার কম হবে? স্যার প্যাসিভে কোহেশনলেস সয়েলে কম হবে আর কোহেসিভ সয়েলে বেশি। হুম, তো কোনো ডাউট নেই তো এটা? বাকিরা বলুন, ডাউট আছে নাকি? এটা ক্লিয়ার করতে হবে কিন্তু, এটা কিন্তু এমসিকিউ একদম, ভালো এমসিকিউ এটা, আসতেই পারে যে কোনো পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও অ্যাক্টিভ আর্থ প্রেসারে কে এ আর কেপি এই সব একই জিনিসই হয়। এখানে একটা ফর্মুলা লিখে দিচ্ছি, হ্যাঁ? মানে জিনিসটা এরকম হয়, আমি একটা গ্রাফ এঁকে বলে দিচ্ছি। যখন অ্যাক্টিভ আর্থ প্রেসার এদিকে আর এদিকে হচ্ছে প্যাসিভ, তাহলে অ্যাক্টিভে কার ভ্যালু কম হবে, অ্যাক্টিভে হচ্ছে কোহেসিভের ভ্যালু কম হবে। তাহলে কোহেসিভের কার এরকম করে গিয়ে এরকম, আর প্যাসিভে কি হবে, অ্যাক্টিভে কার ভ্যালু বেশি হবে, কোহেশনলেসের।
এরকম যায়। তাহলে এইটা হচ্ছে কোয়েসেন্ট লেস আর এটা কোয়েসিভ, ঠিক আছে তো? অ্যাক্টিভ এটা কম বেশি, আবার প্যাসিভের ক্ষেত্রে কোয়েসিভটা বেশি, কোয়েসেন্ট লেসটা কম। আর এই যে মাঝেরটা এটা হচ্ছে অ্যাট রেস্ট, ঠিক আছে? একটা ভ্যালু মনে রাখবেন ফর্মুলা, এটা আমি পড়াচ্ছি না কিভাবে আসে না ভাবে আসে। আর্ট প্রেসারের ভ্যালু কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে হয় কে এ গামা জেড মাইনাস টু সি কে রুট ওভার অফ কে। আমাকে বলুন তো কোয়েসেন্ট লেস সয়েলের ক্ষেত্রে অ্যাক্টিভ আর্ট প্রেসারের ভ্যালু কত ছিল মনে আছে? অ্যাক্টিভ আর্ট প্রেসারের ভ্যালু ছিল কে এ গামা এইচ বা জেড, এই জিনিস দিলাম আমি, মনে আছে তো? এই ফর্মুলাটা ছিল কে এ গামা এইচ। তাহলে দেখুন, যখন আমি অ্যাক্টিভ আর্ট প্রেসার কোয়েসিভ সয়েল নিচ্ছি তখন ভ্যালুটা বাই মাইনাস টু সি রুট ওভার অফ কে দিয়ে কমে যাচ্ছে। আর যখন প্যাসিভে যাব, প্যাসিভ যখন হবে তখন ভ্যালুটা বেড়ে যাবে, কত দিয়ে বাড়বে? সেম, তাই তো নাকি? বলুন এগুলো বুঝতে পারছেন না? আপনাদের যেটা মনে রাখা সেটা হচ্ছে এই ফর্মুলাটা একটু এক লাইনে মনে রাখা। কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে অ্যাক্টিভ আর্ট প্রেসারে এইটা হয় ভ্যালু, আর কোয়েসেন্ট লেসে এইটা হয় কে গামা এইচ। এই দুটো লাইন শুধু মনে রাখা। এবার কি হচ্ছে জিনিসটা, যেটা বলছে আমি বলে দিচ্ছি একটুখানি। কেন বিয়োগ যাচ্ছে বা কি যাচ্ছে এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? যখন কোয়েসিভ সয়েল থাকে তখন যেটা দেখা যায় যে পার্টিকুলার একটা ডেপথ পর্যন্ত একটা টেনশন ক্র্যাক জেনারেট হয়, ঠিক আছে? সেই ডেপথটা হচ্ছে জেড জিরো। এই যে ডেপথ, এই জেড জিরো ফর্ম ভ্যালু করে মনে আছে কত হয়? টেনশন ডেপথ অফ টেনশন ক্র্যাক। স্যার 2c বাই গামা ইন্টু ট্যান আলফা স্যার। এগুলো তো মনে আছে, ঠিক। জেড জিরো ভ্যালু কত হয়? টু সি বাই গামা ইন্টু রুট ওভার অফ কে, এইটুকু মনে রাখবেন। তাহলে কে এর ভ্যালু সেই একই ঘুরে ফিরে আসবে। কে এর ভ্যালু কি হয়? কট স্কোয়ার আলফা নাকি? তাহলে এখানে যদি কট স্কোয়ার আলফাটা যদি বসাই তাহলে কত আসবে? টু সি বাই গামা রুট ওভার অফ কট স্কোয়ার আলফা, নিচে মানে উপরে গেলে ট্যান আলফা চলে আসবে। দেখুন একই জিনিস আসবে। এটাই তো মুখস্থ করেছেন, টু সি বাই গামা ইন্টু ট্যান আলফা। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা আসছে এখান থেকে টু সি বাই রুট ওভার গামা কে। কে যদি কট স্কোয়ার আলফা হয় তাহলে নিচে রুট হলে কট আলফা হয়ে গেল, তাহলে উপরে গেলে ট্যান আলফা। তাহলে দেখুন এই ফর্মুলাটা যেটা ছিল টু সি রুট ওভার অফ কে, সেটার সাথে অনেকটা মিল আছে। টু সিটা উপরে, নিচে গামা বাই রুট ওভার অফ কে, এইটুকুই মনে রাখতে হবে আপনাকে, ঠিক আছে? এটা এখান থেকে পান, আপনি যদি এইখানে জিরো করে, জিরো থেকে করলেও ওই ফর্মুলা থেকে পাওয়া যাবে। মানে আমি যদি এই ফর্মুলাটি করলে জিরো করে দিই, দিয়ে আমি এখান থেকে এইচ বার করি যদি, দেখুন এটাই আসবে। টু সি রুট অফ কে বাই কে গামা আসবে, তাহলে কে রুট কাটবে, তাহলে নিচে একটা টু সি বাই রুট অফ কে গামা হয়ে যাবে। দেখুন এইটাই হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে? ডেপথ অফ টেনশনকে একটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। জেড জিরো ইকুয়াল টু টু সি বাই রুট অফ গামা কে, ঠিক আছে? আর একটা এখান থেকে প্রশ্ন আছে, ডেপথ অফ আনকাট মনে আছে কারি কত হয়? স্যার 2 টাইমস হয় ওর। টু টাইমস। ডেপথ অফ আনকাট মানে কি? মানে হচ্ছে, বলে দিচ্ছি জিনিসটা মানে কি। দেখুন এই জোনটায় স্যার আমার আর্থ প্রেসারটা, এই জোনটায় আমার আর্থ প্রেসারটা হচ্ছে নেগেটিভ কতটা? এতটা তো। তাহলে মানে কি আমার ইয়ের ওপর কোনো প্রেসার পড়ছে কি?
ওয়ালের মতো কোনো এফেক্টে পড়ছে না, ওখানে এফেক্ট হচ্ছে না, ঠিক তো? তাহলে এই যে উপরে ট্রায়াঙ্গেল আর নিচে একটা ট্রায়াঙ্গেল আসবে, তার যদি এরিয়াটা আমি সমান করে দিই, এইখানে নেট ফোর্সটা আমার 0 হয়ে যায়। মানে এটা হচ্ছে এই ডেপথের উপরে আমার রিটেনিং ওয়াল দেওয়াও যা না দেওয়াও তাই। কারণ ওর উপরে নেট ফোর্স 0। আমি ওয়ালটা দেবো কতটুকু? ওয়ালটা দেবো এইটুকু রিটেনিং ওয়াল দিলেই হবে। আমার মানে পুরো স্যার সয়েলটা এমনি নিজের ওয়েটে থেকে যাবে। তাহলে আমি এই তাহলে যে উইদাউট ল্যাটারাল সাপোর্টে হ্যাঁ বলুন। স্যার তাহলে উইদাউট ল্যাটারাল সাপোর্টে ম্যাক্সিমাম কতটা কাট করতে পারছি সেটাই স্যার। হ্যাঁ, ম্যাক্সিমাম কতটা কাট করতে পারছি না, ম্যাক্সিমাম কতটা আমি মানে আনসাপোর্ট করতে পারছি বা কতটা রিটেনিং ওয়াল আমার তা দরকার হচ্ছে না। মানে এই যে আমি রিটেনিং ওয়ালটা আমি এতটা হাইট দিলাম না, আমি এইটুকু রিটেনিং ওয়াল দিলাম, এতটা হাইটে দিলামই না। তাহলে এইটা হচ্ছে ডেপথ অফ আনসাপোর্টেড বা আনব্রেসড বা আন রিটেন ওয়াল, এটা বলতে পারি। মানে যতটা আমি রিটেন ওয়াল দিচ্ছি না, তাহলে কতটা দিচ্ছি না আমি, ডেপথ অফ আনসাপোর্টেড ওয়াল বা এরকম আনসাপোর্টেড কাট বলা হয় এটাকে। মানে যতটা আমার রিটেনিং ওয়াল দিচ্ছি না, এটা হয় 2 × Z0, তাহলে 4C গামা বাই √K। মানে ব্যাপারটা বুঝলেন? ব্যাপারটা হচ্ছে আপনার 10 মিটারের যদি একটা কোয়েসিভ সয়েল ইয়ে থাকে, আমি ধরছি 1.5 মিটার পর্যন্ত তার ডেপথ অফ টেনশন গ্রাফ, তাহলে আমাকে 3 মিটার আমাকে কোনো রিটেনিং ওয়াল দিতে হবে না, বাকি 7 মিটার রিটেনিং ওয়াল দিলেই আমার হয়ে যাবে কোয়েসিভ সয়েলের ক্ষেত্রে। কারণ কোয়েসিভ সয়েলের নিজস্ব যে কোয়েশন আছে, সেই কোয়েশনের জন্য সয়েলটা নিজেকে ধরে রাখবে। সে এইখান থেকে আমি যদি আমি না দিই রিটেনিং ওয়ালটা যদি আমি যদি এইটুকু দিই, তাহলে এর উপরে যে সয়েলটা আছে ও এখানে আর দুমড়ে পড়বে না। কেন পড়বে না? ওর নিজস্ব কোয়েশনের জন্য, ওর কোয়েশনটা ওকে বাঁচিয়ে নেবে। মানে একবার সেলফ সাপোর্টেড। ক্লিয়ার তো এই জিনিসটা কি? ডেপথ অফ আনসাপোর্টেড কাটটা কি জিনিস? কি ক্লিয়ার তো এটুকু? আপনাদের জন্য দুটো জিনিস মনে রাখা, এক হচ্ছে ডেপথ অফ টেনশন ক্র্যাক, মানে কতটা পর্যন্ত টেনশন ক্র্যাক জেনারেট হচ্ছে এই ফর্মুলাটা। আর ডেপথ অফ আনসাপোর্টেড কাট, যে পোর্শনটা আমার কোহেসিভ সয়েলে কোনো রিটেনিং ওয়াল ছাড়াই সে তার নিজের সাপোর্টে থেকে যাবে, সেখানে আমার স্লাইডিং বা ফেলিওর হবে না সয়েলটার। ঠিক আছে? এর পরে যেগুলো আছে সেগুলো আপনাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, আমি যেটুকু দরকার সেটুকু পড়াচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা রিটেনিং ওয়ালের ক রকম থিওরি করেছিলাম। ফার্স্টে র্যানকাইন, আর একটা কি মেথড বলেছিলাম 2 নম্বরে? কুলম্ব বলেছিলাম তো। এই দুটো কাদের জন্য? কোয়েশনলেস সয়েলের জন্য। ঠিক আছে? আর কোয়েশ্চেন সয়েলের জন্য কি বললাম 3 নম্বরে আজকে? বেল মেথড, বেল মেথডস। বেল মেথড। এই নাম কটা মনে রাখবেন, হ্যাঁ? র্যানকাইন আর কুলম্ব হচ্ছে আমার কোয়েশনলেস সয়েলের জন্য, আর বেল মেথড হচ্ছে আমার কোয়েসিভ সয়েলের জন্য। তো এবার কি পড়বো? এবার কুলম্ব পড়বো। খুব বেশি পড়াবো না, যে কটা এমসিকিউর জন্য মানে যে কটা আপনাদের লাগবে আপনাদের, ঠিক সেই কটাই পড়াচ্ছি। অনেক ডিটেল আছে এখানে। যখন টেনশন গ্রাফ জেনারেট হচ্ছে তখন কি হবে, যদি টেনশন গ্রাফ জেনারেট না হয় তাহলে কি হবে, সেগুলো আমি পড়ালাম আপনাদের, দরকার নেই আপনাদের। তাহলে বেল কুলম্ব মেথড 3 নম্বরে। তাহলে এরও অ্যাজাম্পশন আছে কিছু। কুলম্ব হচ্ছে কোয়েশনলেসের জন্য, তাহলে সেম অ্যাজাম্পশন হবে। তাহলে বলুন র্যানকাইনের কি অ্যাজাম্পশন ছিল? ফার্স্ট সয়েল ইজ কি ছিল? তো সেমি ইনফাইনাইট, আইসোট্রপিক, হোমোজিনিয়াস, আর একটা স্যার ড্রাই আর কোয়েশনলেস। হুম। তাহলে এই 5টা জিনিসই এখানেও কপি পেস্ট। ঠিক আছে? কি? হোমোজিনিয়াস, সেমি ইনফাইনাইট, আইসোটপিক, ড্রাই অ্যান্ড কোয়েশনলেস। কমন এখানেও। 2 নম্বরে ওখানে আমার সেকেন্ড অ্যাজাম্পশনটা কি ছিল মনে আছে? আমার রিটেনিং ওয়ালের গ্রাউন্ড ফেসটা থাকবে, কেমন হবে? রিটেনিং ওয়ালের ফেস ওখানে কেমন ছিল? ভার্টিক্যাল অ্যান্ড স্মুথ। হুম, না তার আগে একটা ছিল যেটা বললেন গ্রাউন্ড সারফেস। ঠিক ঠিক।
তাহলে গ্রাউন্ড সারফেস ওখানে কেমন ছিল? প্লেনার, প্ল্যানার। প্ল্যানার মানে কেমন? হরাইজন্টাল অ্যান্ড ইনক্লাইন হ্যাঁ, বোথ। বোথ। আর 3 নম্বরে কিরকম ছিল? মানে আমার ভার্টিক্যাল রিডিং ওয়ালটা আর স্মুথ স্মুথ স্যার। স্মুথ অ্যান্ড আরেকটা ছিল। তাহলে রিটেনিং ওয়ালটা কেমন ছিল? স্মুথ অ্যান্ড ভার্টিক্যাল, তাই তো? ফেস অফ রিটেনিং ওয়াল ছিল ভার্টিক্যাল অ্যান্ড স্মুথ। মানে রিটেনিং ওয়ালটা ভার্টিক্যাল হবে আর স্মুথ হতে হবে। এখানে যেটা আছে ফেস অফ রিটেনিং ওয়াল ভার্টিক্যাল, ইনক্লাইন অ্যান্ড রাফ। তাহলে এটা একটা ভালো এমসিকিউ। তাহলে এখানে গ্র্যাভিটি টাইপ আমরা করতে পারবো তো নাকি? তাই তো? এখানে গ্র্যাভিটি টাইপ করতে পারবো। ভার্টিক্যাল অ্যান্ড ইনক্লাইন দুটো ফেস হবে রিটেনিং ওয়ালের, এবং রাফটাও হবে। ওখানে ছিল ভার্টিক্যাল অ্যান্ড স্মুথ, এখানে হচ্ছে ভার্টিক্যাল, ইনক্লাইন অ্যান্ড রাফ। এইটা মনে রাখবেন। ব্যাক গ্রাউন্ড সারফেস তো হয়ে গেল, সেম হচ্ছে ও ইয়ের মতোই, আমার র্যাঙ্কাইনের মতোই একই। মানে এখানে ছিল হচ্ছে প্লেন হতে পারে আর ইনক্লাইন হতে পারে। তারপর যেটা ছিল মেন, ওখানে ফেলিওর প্লেনটা কেমন ছিল? ফেলিওর প্লেনটা কেমন ছিল? তো স্যার। হ্যাঁ, র্যাঙ্কাইনে ফেলিওর প্লেন কেমন ছিল? একটু আগে একজন বলেছিলেন যখন রিভিশন করছিলাম, প্লেন প্লেন আসছিল মনে করে দেখুন। ওর ফেলিওর প্লেনটা এরকম ধরেছিলাম আমরা, এরকম প্লেনে ফেল করে, তাই তো? মনে হচ্ছে না? উলম্বে ফেলিওর প্লেন হচ্ছে ওয়েজ টাইপ, ঠিক আছে? এইটা মনে রাখবেন, ওয়েজ ফেলিওর বলে এটাকে। এইগুলো হচ্ছে মেন। আর আর এখানে সেরকম নাই, ওয়েজ ফেলিওর হয়ে গেল। আর স্যার ওই প্লাস্টিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন একটা স্যার। হ্যাঁ, ওইগুলো সবই সেম এগুলোর ক্ষেত্রে। যেগুলো আলাদা সেগুলো বলে দিলাম পয়েন্ট, ঠিক আছে? ওখানে প্লেন ছিল, এখানে ওয়েজ ফেলিওর। ওখানে এলিমেন্ট টাইপ ধরেছিল, মনে আছে? এলিমেন্ট টাইপ বলেছিলাম, এলিমেন্টাল টাইপ র্যাঙ্কাইনের। আর এখানে হচ্ছে ওয়েজ টাইপ। এইটা মনে রাখবেন ডিফারেন্সটা। আর হচ্ছে এখানে আমাদের পড়ানোর আছে লাস্ট একটা টপিক, সিট ফাইল, ওটা পড়িয়ে দিই তাহলে শেষ। এটা আমাদের প্র্যাকটিক্যালিও লাগে অনেক জায়গাতে, সিট ফাইলটা পড়িয়ে দিই। সিট ফাইল কি জিনিস আগের দিন দেখিয়েছিলাম, যে আমার কোনো জায়গায় যদি আমি একটা কোনো এক্সকাভেশন করি, এবং সেই এক্সকাভেশনে যদি আমার সাইড গুলো যদি খুব স্টিপ হয়, তাহলে আমাদের কি হবে? আমাদের এখান থেকে সয়েলটা ধস নেবে, ফেলিওর হতে পারে। সেক্ষেত্রে কি করা যায়? আমাদের সিট পাইল, পাইল ঠিক আমরা জানি তো। আমরা এই যে এত পাইল করছি ইয়েতে, পরিচয় বা বিভিন্ন ফাউন্ডেশনে, পাইল হচ্ছে এক প্রকার একটা মেটেরিয়াল যেটা গ্রাউন্ডের মধ্যে বোর করে বা ড্রিভেন করে ইনসার্ট করা হয়। তো এখানেও সিটকে আমার এখানে ডিভেন করে, এখানে তো বোর করি, এখানে ডিভেন করি। ডিভেন করি মানে তারপর লোড অ্যাপ্লাই করে সেটাকে আমরা জিএল গ্রাউন্ড লেভেলের নিচে গিয়ে আমরা পুঁতে দিই, সোজা কথা। তাহলে এরকম সিট পাইল করে ইয়ে করি, যাতে সাইডে মাটিটা আমার ধস নেমে না নামতে পারে। আগের দিন দেখিয়েছিলাম সিট পাইলিং ইয়ে ছবি, আজ তাহলে আজকে আবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এরপর কি হয়? এই যে মাটিটা, সেই মাটিটা ধস নামতে পারবে না। এছাড়াও যদি এদিকে জলের লেয়ার থাকে কোথাও, তাহলে সেই জলটাও এই ভেতরে আমার ঢুকতে পারবে না। তার ফলে আমি এখানে কোনো মেনটেনেন্স ওয়ার্ক বা কোনো লিকেজ রিপেয়ারিং বা ধরুন কোনো নিচু নিয়ে মানে নতুন লেইং করা, সেই সব আমি করতে পারবো। তাহলে তাহলে সিপেজ কি করে এখানে? সিপেজ থেকে প্রিভেন্ট করা হয়, ঠিক আছে? টু প্রিভেন্ট সিপেজ, এইটা মনে রাখবেন সিট পাইলের ক্ষেত্রে। টু প্রিভেন্ট সিপেজ। এই সিট পাইলের 3-4 রকম টাইপ হয়, ঠিক আছে? আমি এঁকে দিচ্ছি। এক হচ্ছে ক্যান্টিলিভার টাইপ। ক্যান্টিলিভার মানে কি? একদিকে ফিক্সড, অন্যদিকে ফ্রি।
তাহলে এই যে ফার্স্ট ডায়াগ্রামটা এঁকেছি এটাই হচ্ছে ক্যান্টিলিভার। পুরো এই লেভেলের নিচে এখানে সয়েল আছে, ওপরে কি ওপরে সয়েল নাই, তাহলে এইটা হচ্ছে ক্যান্টিলিভার টাইপ। ঠিক আছে, যেটা আমার একটা সাইড থেকে মাটিতে আমার পোঁতা আছে, এটা হচ্ছে ক্যান্টিলিভার টাইপ সিট ফাইল। আমি দেখিয়ে দেবো ফটো লিখে দিই, এখানে হচ্ছে ক্যান্টিলিভার, এগুলো এমসিকিউর জন্য। ঠিক আছে, দুই হচ্ছে অ্যাঙ্কর ব্লক। অ্যাঙ্কর ব্লকে কি করা হয়, ধরুন এরকম জিএল আছে, এখানে আমি সিট ফাইল করেছি, আর এখানে নিচে একটা জিএল এর সারফেস আছে, মানে আমি লেভেলে মাটি কেটে সাইড দিয়ে আমি উপরে সিট ফাইলিং করে দিয়েছি যাতে এইদিকে মাটিতে ধস না নামে। ঠিক, এবার তো এইদিকে যে লোড আছে সেই লোডের জন্য কি হতে পারে, এই পাইলটা আমার এইদিকে বেন্ড হয়ে যেতে পারে, তাই তো, মাটিতে যে আত্মসাতের জন্য। সেটা যাতে না হয় তার জন্য কি করা হয়, এর গা থেকে একটা অ্যাঙ্কর করা হয়, দিয়ে মোটা একটা লোড এই সয়েলের মধ্যে লাগিয়ে দেয়। তো এই মাটিটা অনেক আটকে দিতে এদিকে ঠেলতে দেবে, তখন এই যে লোডটা এই লোডটাকে এদিকে আটকে রাখবে, যাতে ওই মাটিটা ওইদিকে ধস না নেমে পালিয়ে যায়। তাহলে এই যে ব্লকটাকে, এই ব্লকটাকে কি বলে কেউ জানেন নাম? এর একটা খুব বিখ্যাত নাম আছে, এই ব্লকটাকে সিট পাইলে এই ব্লকটাকে কি বলে, এর নাম হচ্ছে ডেড ম্যান। ডেড ম্যান বা ডেড ওয়েট, বুঝলেন? তাহলে এটা হচ্ছে অ্যাঙ্কর টাইপ। এই যে অ্যাঙ্কর ব্লক দেওয়া হয়েছে, এটা অ্যাঙ্কর রড এটা। ঠিক আছে, আর 3 নম্বর হচ্ছে ব্রেক ব্রেক সিটিং। ব্রেক সিটিংটা কি জিনিস, ওই ব্রেসিং ইন কাঠের মতো একই জিনিস, মানে আপনার এরকম এক্সপ্রেশন করা হয়েছে, সাইটে সিট ফাইল দেওয়া হচ্ছে বা ওয়েলস দেওয়া হচ্ছে, সেটা আগে ফটো দেখিয়েছিলাম, দিয়ে গায়ে স্ক্রাব দেওয়া হচ্ছে। এইখানে যে গায়ে যে ওয়েস্ট হয়ে যাচ্ছে এটা অনেক সময় সিট ফাইল দিয়ে করা হয়, আগের দিন দেখিয়েছিলাম। তো এইটা হচ্ছে ব্রেস্ট ফাইল। ঠিক আছে, এখানে একটা জিনিস আছে আমি বলে দিচ্ছি, এই জিনিসটা একটু আপনাদের জেনে রাখা ভালো। একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা দেখে দিচ্ছি। আমরা এতক্ষণ যা পড়লাম, কি পড়লাম, অ্যাক্টিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসার, মানে আমার রিটেনিং ওয়ালটা কোন দিকে সরছে, সয়েলের দিকে না সয়েল থেকে দূরে। ঠিক, আমরা এইটুকু জেনেছি। তাহলে ভাবুন একটা ক্যান্টিলিভার টাইপ আমার সিট ইয়ে আছে, বা ক্যান্টিলিভার টাইপই ধরছি আমি, ক্যান্টিলিভার টাইপ একটা আমার সিট ফাইল আছে, যেমন এর নিচে ফ্রি, ওপরটা ফ্রি, এটাও সয়েল, এটাও সয়েল। ঠিক, এবার এই সয়েলে আটকাতে ধরুন আমি অ্যাঙ্কর ব্লক দিইনি, তাহলে এই সয়েলে আটকানোর জন্য কি হবে, এই ইয়েটা এইদিকে সরতে চাইবে, তাই তো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো।
ফোনটা ধরে রাখো তো একটুখানি, নেট কাজ করছে না। ফোনটা ধরে নামিয়ে দাও, ফোনটা ধরে নামিয়ে দাও, যেটা বলছি তো শোনো। বলছে ফোনটা ধরো, নামিয়ে দাও ফোন, সেটা বুঝতে পারো। ফোনটা রিসিভ করে নামিয়ে দাও। রিসিভ করে নামিয়ে দাও। ফোন রিসিভ করতে পারে না এটা রে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদের নেটটা চলে গেছিল দাদা। কতটা বলেছিলাম বলুন তো? কতটা পর্যন্ত শুনতে পেয়েছিলেন? এই লাস্ট একটা শুনতে পেয়েছিলেন যেটা বলছিলাম? স্যার ওই ব্রেস্ট সিটিং এর পরে একটা বলছিলেন স্যার। হ্যাঁ, ধরুন একটা ক্যান্টিলিভার টাইপ আমার রিটেনিং ওয়াল আছে, ঠিক আছে? আমি এর কোনো অ্যাঙ্কার ব্লক এইদিকে দিইনি, কোনো অ্যাঙ্কার ব্লক এখান থেকে দিইনি, যাতে এর ওয়েট ধরে রাখতে পারে। তো যদি অ্যাঙ্কার ব্লক না দিই তাহলে কি হবে, সয়েলটাকে ফোর্স অ্যাপ্লাই করবে। তারপরে কি হবে, এইদিকে যে সিট ফাইলটা থাকবে সেটা এরকম বেন্ড হয়ে যাবে। এবার বলুন তো, ওপরে যে সয়েলটা আছে স্ক্রিনটা সেই বোধহয় শেয়ার সয়েল হয়নি, থেকে, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়নি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। না, ভিডিওটা অফ করে দেবে, নেটটা দেখা যাচ্ছে তো এবার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ, ধরুন আমি একটা সয়েলে কাটিং এখানে একটা সিট ফাইল দিই, ঠিক আছে? এবার ধরুন আমি এই সিট ফাইলটা যদি আমি অ্যাঙ্কর ব্লকটা না দিই বা এই ডেড ব্লক না দিই তাহলে কি হবে, যখন এইদিকে সয়েলটা একে ধাক্কা মারবে তাহলে কি হবে, সিট ফাইলটা আমার একটুখানি সরে যাবে এরকম, ঠিক? তাহলে বলুন তো, ওপরে যে পোর্শনের সয়েল আছে সেই সয়েল থেকে সিট ফাইলটা কাছে গেল না দূরে গেল? এই উপর পোর্শনের সয়েলটা থেকে, এই পোর্শনের সয়েল থেকে সিট দূরে ফাইলটা গেল। দূরে গেল না কাছে এলো? এখান থেকে দূরে যাচ্ছে তো, এই মাটিটা থেকে সিট ফাইলটা। তাহলে হ্যাঁ অ্যাক্টিভ স্যার, আর্থ প্রেসার হবে না প্যাসিভ আর্থ প্রেসার হবে ওপরে? পরে অ্যাক্টিভ। স্যার ওপরে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হবে স্যার। তাই তো? এই সয়েল থেকে এটা দূরে সরে গেছে সিট ফাইলটা। এবার বলুন তো, এই নিচের ক্ষেত্রে সয়েলটা তো এখানে ছিল, তাহলে তার থেকে সিট ফাইলটা কাছে এলো না দূরে গেল? কাছে এলো রে। কাছে এলো, তাহলে নিচের স্যার মুভ পোর্শনে হয়ে হবে যদি প্যাসিভ, প্যাসিভ। ব্যাস। ঠিক? তাহলে এই ক্ষেত্রে আমার দেখুন, একটা ফোর্স একে এইদিকে ঠেলছে আর একটা ফোর্স কি করছে, একে এইদিকে ঠেলছে। তাহলে এই যে সিট ফাইলটা কখন স্টেবিলিটি থাকবে, যখন এই দুটো ফোর্সটা ইকুয়াল হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে একটা ভ্যালু আছে স্যার রেস্ট ফ্যাক্টর অফ, কন্ডিশন। হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটি কখন হবে, যখন কে, দেখুন কোন ফোর্সটা একে ওভারটার্ন করতে চাইছে আর কোনটা ওকে স্টেবল রাখতে চাইছে বলুন তো? স্যার যে অ্যাক্টিভটা চাইছে, ওভারটার্ন। হ্যাঁ, অ্যাক্টিভ ওভারটার্ন করতে চায়, প্যাসিভটা কি করতে চাইছে, ওকে ধরে রাখতে চাইছে ওখানে। মানে হুম। এইদিকে তো মাটি আছে, আমি যদি ওকে ঠেলে এদিকে, ওর এগেনস্ট হবে ওটা। তাহলে এফও ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ হিরো বাই ভিলেন্সি, তাই তো? মোমেন্ট অফ রেজিস্টিং বাই মোমেন্ট অফ ওভারটার্ন। ওভারটার্নটা আমার ভিলেন, ও আমাকে উল্টে দিতে চাইছে, আর রেজিস্টিং হচ্ছে আমার প্যাসিভটা। তাহলে মিনিমাম কখন হবে বা স্টেবল কখন হবে, জেনারেলি এফও যখন ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? এটা একটা এক লাইন মনে রাখবেন, আর কিছুই না। এই একটা কেসে অ্যাক্টিভ আর প্যাসিভ দুটোই দেখা যায়। না, দুটো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তাহলে আজ মোটামুটি চ্যাপ্টারটা শেষ। একটা হচ্ছে ক্যান্টিলিভার সিট ফাইল, এটা দেখিয়েছিলাম আগের দিন, তাও দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা ভালো দেখলে ভালো করে বুঝতে পারবেন।
এই যে এইগুলো হচ্ছে আপনার সিট পাইল, দেখছেন অ্যাসবেস্টসের মতো দেখতে অনেকটা। এইগুলো কি করেছে, মাটিতে এগুলোকে ঢুকিয়েছে, দিয়ে এই জায়গাটা মাটিটা কেটে এবার কোনো একটা কাজ করবে এখানে। বা ধরুন এই যে এই ফটোটা দেখলে বুঝতে পারবেন, এই যে দেখুন মাটির পাশ দিয়ে পুরো লম্বা 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 করে একদম, যেমন শালবয়লা পাইলিং করে ঠিক সেরকম টাইপ। এই যে দেখুন শালবল্লা পাইলিং এর মতোই এগুলো হচ্ছে সিট পাইল বলে এগুলোকে। ঠিক অ্যাডজাস্টের মতো খাপ খাপ করে, যাতে বাইরে থেকে জলটা এখানে না ঢুকতে পারে, ঠিক আছে, এরকম টাইপও হয়। এই যে এরকম করেছে, পুরো বাউন্ডারি করেছে। আর কি টাইপ বললাম, অ্যাঙ্কর বাল্কহেড। দেখা যাচ্ছে তো নিশ্চয়ই নাকি? প্র্যাকটিক্যাল ছবি দেখতে আছে কিনা, নাহলে এইরকম একটা ছবি দেখতে হবে। এই যে আপনার এইটা দেখলে হয়তো বুঝতে পারবে, এই যে মাটি থেকে টানা দিয়েছে দেখুন একটা, এইটা দেখুন। বুঝতে পারছেন, এই যে ওয়ালটাতে না পড়ে যায় তার জন্য মাটির ভেতর কি হয়, টানা দিয়েছে এক প্রকার। একটা লোড দিয়ে টানা দিয়ে গেছে, যাতে ওই মাটি দিয়ে লোডে যাতে ওটা শক না খেয়ে পড়ে যাতে না যায়। প্র্যাকটিক্যাল ছবি পেলাম না এটা। আর একটা হচ্ছে লাস্ট ব্রেস, দেখিয়েছিলাম আগের দিনও। এই এগুলো আগের দিন দেখিয়েছিলাম। এইখানে সিট পাইলিং করা হয়েছে, দিয়ে তার সাথে আমার এখানে ইয়ে দেওয়া হয়েছে, স্ট্রাট দিয়েছে আর একদিকে ওয়েলস দিয়েছে, দিয়ে যাতে ওটা স্টেবিল রেখেছে, ঠিক আছে। তাহলে মেট্রোর কাজে প্রচুর দেখতে পাবেন, যখন মেট্রো নিচেতে কাজ করে, ঠিক আছে, দেখুন এই ফটোটা দিলে ভালো করে বুঝতে পারবেন। এই যে যখন মেট্রো কাজ করে তখন এরকম চারদিকে প্রচুর লম্বা লম্বা সিট পাইল দিয়ে ওরা ওই জায়গাটায় যাতে জল না আসে বাইরে থেকে, সিটের যে আটকে নিচে কাজ করে। দেখেছেন আশা করি, রাস্তার ধারে অনেক জায়গাতে দেখতে পাবেন এরকম। ঠিক আছে, তাহলে মোটামুটি এই আর্টক্লাসের চ্যাপ্টার শেষ। এরপরে পড়াবো হচ্ছে আজ বৃহস্পতিবার তো, শনিবার দিনটা থাকবো না। কালকে পড়বেন, তাহলে কালকে পড়িয়ে দেবো, নাহলে রবিবার একবারে। বলুন কালকে যদি সময় হয়। সময় হবে কালকে? কালকে একটু অসুবিধা হবে স্যার। তাহলে অসুবিধা, তাহলে একবার রবিবার দিন পড়াবো, কারণ শনিবার দিন আমি থাকবো না।